আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেনুমা মুস্তফা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনার মৃত্যু কমতির দিকে পরিস্থিতির উন্নতি মনে করছেন না বিশেষজ্ঞরা। টিকার হাহাকারে প্রবাসীরা, চট্টগ্রামে বিক্ষোভ। ঢাকার হাসপাতালগুলোতে কমছে করোনা রোগী, বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের চাপ, বেশি কাহিল শিশুরা, অবস্থার দ্রুত অবনতি। শোকের দিনে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন কষ্টদায়ক বলেছেন ওবায়দুল কাদের। জিয়াকে 15ই আগস্টে জড়ানো দুঃখজনক, মন্তব্য মির্জা ফখরুলের। আফগানিস্তান যুদ্ধে গেছে কিছু বাংলাদেশি, জানালেন ডিএমপি কমিশনার। কাবুলের দ্বারপ্রান্তে তালেবানরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসেবে মৃত্যু হয়েছে আরও 178 জনের, আর নতুন শনাক্ত 685। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ কম বেশি আপেক্ষিক বিষয়। মানুষের চলাচলে সব উন্মুক্ত করে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এমনকি এ ধরনের পরিকল্পনা বিজ্ঞানসম্মতও নয়। কঠোর বিধিনিষেধ শিথিল করে জনজীবন স্বাভাবিক করে দেওয়া হয়েছে 11ই আগস্ট থেকে। বিধিনিষেধ তুলে নেওয়ার পর প্রথম দুদিনে পরিস্থিতির খুব একটা পরিবর্তন না হলেও শুক্রবার থেকে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনা সংক্রমণে গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 178 জনের। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 23,988 জনের। এছাড়া 24 ঘন্টায় 33,330টি নমুনা পরীক্ষায় 6,885 জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনায় শনাক্ত হলেন 14,12,218 জন, আর নতুন 7,805 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 12,81,327 জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 67 জন, এরপর চট্টগ্রামে 45, খুলনায় 23 এবং রাজশাহীতে 14 জন। করোনায় 24 ঘন্টায় শনাক্তের হার 20.66, সুস্থতার হার 90.73 এবং মৃত্যুর হার 1.70। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বিজ্ঞানসম্মত পরিকল্পনা চলমান রাখতে হবে। সংক্রমণ ও মৃত্যু কমলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এমনটা বলা যাবে না। বিস্তারের একটি অংশ মানুষ হাসপাতালে আসে এবং এই যখন নাকি হাসপাতালে ভর্তি হতে থাকে তারপরে এসে আবার কিছু মৃত্যুবরণ বাড়ে এবং মৃত্যুর হারটা যখন বেড়ে যায় এবং হসপিটালে যখন সিট বিশেষ করে অক্সিজেন সহ টার্সিয়ারি কেয়ারের সিটগুলো যখন ভরে যায় তখন এসে লকডাউনের কথা বলা হয়। এই যে আমরা একটা ভিশাস সাইকেলের মতন বারবার একবার শুরু করে কিছু দূর আগে আমরা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আসলে তুলে ফেলি, আবার সেটাই যাই, বারবার এটা ঘটছে। কিন্তু এটা আসলে মূলত এই যে লিফটিং এর প্ল্যানের ক্ষেত্রে যদি সায়েন্সকে ইন্ট্রোডিউস না করা হয়, এই বারেবারই সংক্রমণের বিস্তার ঘটবে এবং আবার আমাদেরকে বাধ্য করবে ওইটাকে সহনীয় পর্যায়ে আনার জন্য, এবং এতে আসলে আর্থিক মূল্য আমরা বেশি পরিশোধ করি। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে যে ধরনের জনসচেতনতা দরকার সেটি এখনো তৈরি হয়নি বলে মনে করেন ডাক্তার সাইদুর রহমান। টিকার নয়, স্বাস্থ্যবিধির জন্য গণ ক্যাম্পেইন দরকার বলেও মন্তব্য করেন তিনি। সংক্রমণের বিস্তার রোধে মাস্কের ব্যাপারে ক্যাম্পেইনটা হওয়া দরকার ছিল অনেক আগে, এখনো সময় শেষ হয়নি। আমরা মনে করি এখনো টিকাদান কেন্দ্রকে নাম যদি বদলে মহামারী মোকাবেলা কেন্দ্র করে সেইখানে মাস্ক বিতরণ করা যেতে পারে। লাল এবং সবুজ রঙের কাপড়ের মাস্ক বিতরণ করবে এবং একই রকম টিকার মতো করে প্রচার হবে। তো মানুষ যখন আসবেন তখন সেখানে দুটো জিনিস পাবেন। একটি টিকা নেওয়ার জন্য আসবেন, এক জোড়া মাস্ক পাবেন লাল এবং সবুজ, ওনাকে ব্যাখ্যা করা হবে একেবারে ব্যক্তিগতভাবে যে মাস্ক পরার উপকারিতা কি, টিকা নিলে কি সুবিধা হবে, মাস্ক নিলে কি সুবিধা হবে। এরপর ওনাকে বলা হবে যে ওই জায়গায় পরীক্ষা করার সুবিধা আছে, যখনই শরীরটা খারাপ লাগবে আপনার প্রতিবেশীর ওই জায়গায় এই নমুনাটি দিয়ে যাবেন। এই তিনটি বিষয়কে সম্মিলিত করাই হচ্ছে এইবারে মহামারী মোকাবেলার সবচেয়ে কার্যকর পদ্ধতি হবে। করোনা রোগী শনাক্তে পরীক্ষার সংখ্যা বাড়ানো ও সহজীকরণের বিকল্প নেই বলেও মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঈশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীতে সর্বসাধারণের জন্য মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রবাসীদের টিকা দেওয়ার কেন্দ্রগুলোতে জমেছে প্রচণ্ড ভিড়। এসব নিয়ে প্রবাসীদের বিভিন্ন অভিযোগ থাকলেও ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যেখানে টিকা দেওয়া হচ্ছে সেখানেই এমন ভিড়, আর যারা টিকা দিচ্ছেন তারাও ক্লান্ত প্রতিদিন মানুষের টিকা দিতে গিয়ে। প্রচুর ভিড়, লোক এত হলে আমরা তো দিচ্ছি, দিয়ে 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 বের করছি, আবার আসছে, পর্যায়ক্রমে দিতেই আছি। এত লোক তো আর একসঙ্গে দেওয়া যাবে না। বাইরেও লম্বা লাইন, অভিযোগের শেষ নেই অপেক্ষমানদের। অনেক লং টাইম অপেক্ষা করার পর আমরা সিরিয়াল পাচ্ছি না। ভোর 5টা এখানে আসি, এখন পর্যন্ত লাইনে আছি। সিরিয়ালের ভিতর থেকে অন্য একজন ঢুকে যাচ্ছে, এই পাশ থেকে পুরুষ নিয়ে নিচ্ছে, কিন্তু মহিলাদের নেওয়ার কোনো সময় নেই তাদের। ধাক্কা ধাক্কির জন্য তো এখানেই তো করোনা হয়ে যাবে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসী আর সর্বসাধারণের দ্বিতীয় এবং প্রথম ডোজ চলছে সমানতালে। যারা SMS পেয়েছেন তারাই টিকা নিতে পারছেন। এখন শুধুমাত্র নিবন্ধিত প্রবাসীদের জন্যই বরাদ্দ রয়েছে ফাইজার বা মডার্না টিকার প্রথম ডোজ। দুইটা চলছে, একটা হলো ফার্স্ট ডোজ,
এবং যাদের আমরা ফার্স্ট ডোজ দিয়েছিলাম তাদের সেকেন্ড ডোজ, যার দরুন আমাদের প্রচুর হিমশিম খেতে চাচ্ছে। এছাড়া আমাদের দেশীয় যারা আছে তাদেরও ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ, এছাড়া স্টুডেন্ট তাদের ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ, মানে এজ এ হোল আমরা টিকা নিয়ে একটা বিশাল চ্যালেঞ্জের মধ্যে আছি। সকাল 7টার মধ্যে সবাই চলে আসে, যেহেতু 3টা পর্যন্ত টিকা কেন্দ্র চলবে, তারা যদি একটু টাইমে এদিক সেদিক করে এসে টিকাটা দেয় অসুবিধা তো নেই, সব একসাথে আসার জমার তো দরকার নেই। তবে রাজধানীর অন্য কেন্দ্রগুলোতে তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই চলছে টিকা দেয়া। বেশিরভাগ কেন্দ্রেই দেয়া হচ্ছে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা। কোথাকার ওষুধ এটা, চায়না না আমেরিকান না কোথাকার না ইন্ডিয়ান, এটা জানার বিষয় না। বিষয়টা হচ্ছে যে ভ্যাকসিনটা ভালো হলেই ভালো আর কি। চায়না ফার্মাটা দ্বিতীয় ডোজ দিলাম। খুব গ্যাদারিং, এইখানকার সার্ভিস খুবই ভালো। টিকা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, যতই দিন যাচ্ছে মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। মডার্নার সেকেন্ড ডোজ যাচ্ছে, আর ওইদিকে সিনোফার্মের ফার্স্ট ডোজ প্লাস সিনোফার্মের সেকেন্ড ডোজ আর অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজ যাচ্ছে। আমাদের এখানে হয়তো 1,500-2,000 দিতে পারি আমরা, বাকিগুলো তো আমাদের ব্যাকলগে পড়ে যাচ্ছে। সেজন্য মেসেজটা পেয়ে আসলে ভিড়টা কমায়, তাড়াতাড়ি দিতে পারে, স্বাস্থ্যবিধি কিন্তু মেনটেন হয়। এর আগে সারা দেশে গত 6 দিনে গণটিকা কার্যক্রমে ভ্যাকসিন দেওয়া হয়েছে 55 লাখেরও বেশি মানুষকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় হুট করে টিকা কার্যক্রম বন্ধ করায় ক্ষুব্ধ মহানগরবাসী। শনিবার ভোর থেকে মডার্নার দ্বিতীয় ডোজ টিকার জন্য কয়েকশো নাগরিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লাইনে দাঁড়ান, কিন্তু ভ্যাকসিন সংকটের কারণে টিকা দেয়া হবে না এমন ঘোষণায় প্রতিবাদ করে লোকজন। সে সময় অনেকে ক্ষুব্ধ হয়ে টিকাদানে দায়িত্বরতদের সাথে বাকবিতণ্ডায় জড়ান। পরে পুলিশ ও আনসার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহানগরবাসীর দাবি, আগাম কোনো ঘোষণা না দিয়েই হুট করে টিকা কার্যক্রম বন্ধ করায় বিপাকে পড়েন তারা। রাজধানীর হাসপাতালগুলোতে আসা করোনা রোগীদের নানা অভিযোগ, তবে গেল সপ্তাহের তুলনায় এখন অনেকটাই রোগীর চাপ কম বলে জানান সংশ্লিষ্টরা। মহাখালী করোনা ডেডিকেটেড হাসপাতালে 554টির মধ্যে 543টি বেডই ফাঁকা। আমার মা সারা রাত ছটফট করছে, ওরা কেউ দেখে নাই। আমার মা শরীর হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তারা ইনজেকশন দিয়েছে, কালে ইনজেকশন দিয়ে হাত পা ফোলা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমার ওর ইনজেকশন দিয়ে মেরে ফেলছে। বুক ফাটা এই আর্তনাদ মাকে হারিয়ে। করোনা পজিটিভ হওয়ায় স্বজনরা বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে আসেন মহাখালী করোনা ডেডিকেটেড হাসপাতালে। তবুও বাঁচাতে পারেননি কলিজার টুকরাকে। নানা অনিয়মের অভিযোগ তাদের। এইখানে আসছি, ডক্টরদের ব্যবহার এত খারাপ, কোনো খেয়াল করে না, খালি বিরক্ত হয়। একটা কথার বেশি 2টা কথা বললে বিরক্ত হয়ে যায়। করোনা পজিটিভ নিয়ে একই হাসপাতালে দূর দূরান্ত থেকে আসছেন রোগী ও স্বজনরা। প্রাইভেট হাসপাতালে ব্যয়ভার বেশি হওয়ায় এখানের চিকিৎসাকেই প্রাধান্য দিচ্ছেন অনেকে। আজকে 6 দিন পপুলার ধানমন্ডিটা ছিল, এখন ওখান থেকে রিলিজ করে এখানে নিয়ে আসছি। এখন মানে ওখানে ব্যয়বহুল খরচের কারণে আমরা এখানে নিয়ে আসছি। ঢাকা মেডিকেল হাসপাতালে ছিলাম, ওইখান থেকে আইসিইউ বেড খালি নাই, তাই নিয়ে আসলাম আমরা। ডাক্তারকে হাতে পায়ে ধরলে আসে, আবার আসে না, ঘুমায় থাকে। রাতে একটা ইঞ্জেকশন দরকার বলে একটা ইয়ার কাছে গেলে নার্সে পাওয়া যায় না, তালা দিয়ে এসি রুমে ঘুমায় থাকে, আবার ফেসবুক করে। খোঁজ নিয়ে জানা যায় রোগীর চাপ কম থাকায় মহাখালী করোনা ডেডিকেটেড হাসপাতালে 212টি আইসিইউর মধ্যে ফাঁকা আছে 36টি, আর সাধারণ বেড 554টির মধ্যে 543টি ফাঁকা পড়ে আছে। যখন লকডাউন ছিল 15 দিন আগে, তো সারাদিনে মনে করি 20 জন 25 জন এরকম রোগী প্রতিদিনই আসছে। আইসোলেশন ওয়ার্ডে বেড ফাঁকা আছে, পজিটিভ 2তে ফাঁকা আছে। 10 দিন আগে যে পেশেন্ট ছিল, এখন সে পেশেন্ট অ্যাডমিশন নাই। তবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীর চাপ কম থাকলেও ফাঁকা নেই কোনো আইসিইউ কিংবা সাধারণ বেড। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত শিশু রোগীদের চাপ। দ্রুত অবস্থার অবনতি হচ্ছে অনেক শিশুর, দেখা দিচ্ছে নানা রকম সমস্যা। দেরি করে ডেঙ্গু শনাক্ত হবার পর হাসপাতালে ভর্তির কারণে শিশুদের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে বলছেন চিকিৎসকরা। এদিকে রাজধানীর ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই ঢাকা দক্ষিণ সিটির হওয়ায় ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। যাত্রাবাড়ির 8 বছরের শিশু মানহা রাফিয়াকে শুক্রবার রাতে ভর্তি করা হয়েছে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে। মেয়েকে রাতে ভর্তি করার পর সকালে ডেঙ্গু নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা। 2 ওয়ার্ডে থাকা স্বামী ও মেয়েকে সামলাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন মানহার মা। মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে যাচ্ছি যে একদিকে বাচ্চা সামলাতে হচ্ছে, একদিকে ওর এই অবস্থা।
এভাবেই আর কি খুব কষ্টে আমাদেরকে পার করতে হচ্ছে। মাথা ব্যথা, কাশি। ডেঙ্গুর জ্বরটা তো আপনার অনেক হাই ফিভার হয়, এটা যে সহ্য করাটা আসলে আমার জন্যই চরম কষ্টের, তাহলে আমার বাচ্চার কতটা কষ্ট পাচ্ছে। হলি ফ্যামিলি হাসপাতালের শিশু ওয়ার্ডের 22টি সিটের মধ্যে 20টি সিটেই ভর্তি রয়েছে ডেঙ্গুতে আক্রান্ত শিশু। কোমলমতি শরীরে নানা যন্ত্রণার সাথে ক্যানোলার ব্যথায় ছটফট করছে শিশুরা। খুব খারাপ লাগছে, আমার জ্বর হচ্ছিল, বমি হচ্ছে, আমার খেতে ইচ্ছা করছে না, আমার পেট ব্যথা করছে, হ্যাঁ আমার শরীর ব্যথা করে। ব্লাড টেস্টে ডেঙ্গু ধরা পড়ে, দিন এখানে হসপিটালে আসছি, অ্যাডমিট হই, দিন এখানে ব্লাড টেস্ট করার পর টাইফয়েড ধরা পড়ে। তৃতীয় দিন থেকে ওর খাওয়া বন্ধ হয়ে গেছে, এমনকি স্যালাইনটাও খাচ্ছে না, যার কারণে পরে প্রেশারটা ফল করে, প্রেশার ফল করার পর আর হচ্ছে মাসেল পেইন হয় প্রচুর। বোঝা যাচ্ছে যে ঢাকা সাউথে বিশেষ করে আমাদের 4 নম্বর ওয়ার্ড বাসাও মাদার ট্যাগ, ঘরে ঘরে মোটামুটি ডেঙ্গু রোগী। আমার এলাকাতে আমার পাশের বাড়ি থেকে 2 জন হসপিটালাইজড। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি থাকা 72 জনের মধ্যে 1/3 রোগী শিশু হয়, কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন চিকিৎসকরা। এবং বাচ্চাদের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা কম বলে তারা খুব তাড়াতাড়ি বিষিয়ে পড়ে, তাদের প্রেশার কমে যায়, শকে চলে যায়, বাচ্চারা খুব সহজেই মুচড়িয়ে যায়। যত তাড়াতাড়ি আমি টেস্টটা করতে পারবো, একটা হচ্ছে ইজি মডেল আল্ট্রাসোনোগ্রাম যদি পারি, কারণ হচ্ছে কি একটা যে স্কিনে পানি জমে এ তো ক্ষতি করবে না, কিন্তু সমস্যাটা করে কি লাংসে জমে যায়, হার্টে জমে যায়, পেটে পানিটা জমে যায়, তখনই ফ্লুইডটা চলে যায়, তখনই পেশেন্ট শক সিনড্রোমে চলে যায়। শুক্রবার রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত 211 জনের মধ্যে 179 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। একদিনের ব্যবধানে শনিবার দেশে আক্রান্ত হয়েছে 257 জন, তার মধ্যে ঢাকায় 219 জন। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নিয়মিত এডিস মশা নিধনের অভিযানের ফলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে বলে দাবি মেয়র আতিকুল ইসলামের। সকালে রাজধানীর মধুবাগে পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া পরিসংখ্যান টেনে মেয়র বলেন, শুক্রবার রাজধানীতে 210 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তার মধ্যে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত হয়েছে মাত্র 32 জন। তাতেই বোঝা যায় উত্তরের রোগীর সংখ্যা নিম্নগামী। আতিকুল ইসলাম মধুবাগে অন্তত 16টি বাসার ছাদ, বাসার ভিতর ঢুকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। যেসব বাসায় কোনো এডিস মশার কোনো লার্ভা পাওয়া যায়নি তাদের তিনি মাস্ক উপহার দেন। ডেঙ্গু থেকে রক্ষা পেতে প্রত্যেকের বাসাবাড়ি ও অফিসে নিজ উদ্যোগে পরিষ্কার রাখার আহ্বান জানান ঢাকার উত্তরের মেয়র। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকালের যে হিসাবটা দেওয়া হয়েছে এতে হচ্ছে 210 জন ঢাকা সিটিতে রোগী ভর্তি হয়েছে, 210 জন। 210 জনের মধ্যে আমাদের উত্তর সিটি কর্পোরেশনে আমরা পেয়েছি 32 জন। অর্থাৎ এই যে ফিগারটাতে আমরা পেয়েছি, এতে কিন্তু আমাদের আরও বেশি কাজ করতে হবে। এটিকে কেন 211 জনের মধ্যে কেন 32 জন হবে, কেন আমরা এটাকে আরও নিচে নামাতে পারবো না, এই জন্য কিন্তু আমার এই ক্যাম্পিংটা চলমান থাকবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশের সব মানুষকে করোনার টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। তিনি বলেন, সবকিছু বন্ধ করে লকডাউন চালিয়ে যাওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রাপ্তির জন্য জোরদার কূটনীতি সহ এলডিসি চ্যালেঞ্জ উত্তরণে 10 দফা সুপারিশ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এলডিসি চ্যালেঞ্জ উত্তরণে সরকারের প্রস্তুতি নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রাজধানীর এফডিসি মিলনায়তনে আয়োজিত বিতর্কে অংশ নেন বিতর্কিকরা। এলডিসি চ্যালেঞ্জ সমূহ মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা করে পদক্ষেপ নেওয়ার কথা বলেন ছায়া বিতর্কের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশের সুশাসন দরকার, বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র কাঠামো দরকার, দুর্নীতিমুক্ত সরকার দরকার। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কিন্তু আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা দেখেছি করোনাকালেও কিন্তু বড় বড় ঘটনা ঘটেছে, করোনাকালেও দেখেছি মানুষের জীবন নিয়ে খেলা করেছে, করোনাকালেও দেখেছি মাছ কেলেঙ্কারি দেখেছি, করোনাকালে দেখেছি কিভাবে আমাদের এই দুর্নীতিগুলো করেছে। সুতরাং সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতিকে প্রতিরোধ করা। করোনায় দারিদ্র্য কিছুটা বেড়েছে স্বীকার করে প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এজন্য সরকার কর্মসংস্থান বৃদ্ধি সহ করোনার মধ্যেই 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নিয়েছে। বিরাট জনবহুল দেশ, কিছু আপনার অসামঞ্জস্য, কিছু বিশৃঙ্খলা থাকতেই পারে,
কিন্তু যথাসময়ে শুরু করছি এবং দ্রুত আগামী 1 বছরের মধ্যে 1 থেকে 1.5 বছরে আমরা সমগ্র জনগণকে যারা যোগ্য, যাদের বয়স 25 উপরে, এটা হয়তো আরো নামিয়ে আনা হবে ক্রমান্বয়ে। আমরা এই ভ্যাকসিনেশন আওতায় আনতেই হবে। দুর্নীতি অবশ্যই একটা চ্যালেঞ্জ। দুর্নীতি কমানোর জন্য বড় বড় পদক্ষেপও নেওয়া হয়েছে, যে অতীতে নেওয়া হয়নি। আপনি একটু খেয়াল করে দেখেন, মানে প্রধানত তার আত্মীয় স্বজনও মানেননি, ধরে ফেলেছেন। ক্যাসিনো ঘটনাটা খেয়াল করেন না কেন? বিতর্কে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশকে হারিয়ে বিজয় হয় ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে প্রশ্ন তুলে তার জন্মদিনের শেষ কোথায় জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টিকার ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ায় বিএনপির আঁতে ঘা লেগেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে টিকার সংকট নেই। আগামী নভেম্বরে চীন থেকে আরও 7 কোটি টিকা দেশে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 15 আগস্ট বেগম জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করেন তিনি। একজন মানুষের কয়টা জন্মদিবস থাকতে পারে? বেগম জিয়া জন্মদিবস কয়টি? জাতির পিতার মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতি আপনাদের এই যে প্রতিশোধ, এই আক্রোশের বহিঃপ্রকাশ, ভুয়া জন্মদিন পালন, এর শেষ কোথায় মির্জা ফখরুল আপনার কাছে জানতে চাই। গণটিকা নিয়ে মানুষের আগ্রহে বিএনপির আঁতে ঘা লেগেছে বলেও মন্তব্য করেন। টিকা নেওয়ার ব্যাপারে মানুষের যে প্রবল আগ্রহ, এটা অনেকের আঁতে ঘা লাগিয়ে দিয়েছে। এরা আজকে সব কিছুতে ইস্যু খুঁজে বেড়ায়। কাজে গণটিকাও ব্যর্থ হোক, এখানেও ব্যর্থতার ইস্যু খুঁজে এখান থেকে রাজনীতির ইস্যু খুঁজে পেতে চায়। টিকা কার্যক্রমে রোড ম্যাপ তৈরি করা আছে যাতে দেশের সকল মানুষকে টিকা দেওয়া যায়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, টিকার সংকট হবে না, এ কার্যক্রম আরো গতিশীল করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা টিকা আনতে সক্ষম হয়েছে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। টিকার কার্যক্রম বেগবান হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদও দেয়া হয় অনুষ্ঠানে। সুন্দরভাবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আশা রাখি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই 15 আগস্ট হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানকে জড়িত করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, দুর্নীতি ও অপশাসনের মাধ্যমে বর্তমান সরকার দুর্বল হয়ে পড়েছে। ব্যক্তিগত চাওয়া পাওয়া বাদ দিয়ে বড় ধাক্কা দিলেই সরকারের পতন ঘটবে বলে ধারণা তাদের। শুক্রবারের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সব খুলে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানের জড়িত থাকার বিষয়ে সরকারি দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি। 15 আগস্টের হত্যাকাণ্ডের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে জড়িত করবার হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিহাসকে বিকৃত ও নিকৃষ্ট মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করবার অপচেষ্টা চালাচ্ছে সরকার। এই ধরনের অপপ্রচার প্রকৃত সত্যকে আড়াল করবার একটা অপচেষ্টা মাত্র। স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে সরকারের সমালোচনার পাশাপাশি আন্দোলন জোরদারের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। বর্তমান সরকারের মতো দুর্বল সরকার বাংলাদেশে আর কখনো আসেনি। যেই সরকারের প্রতি জনসমর্থন থাকে না, সেই সরকার কখনো শক্তিশালী সরকার হয় না। দুর্নীতি, লুটপাট, গুম, খুন, নারী নির্যাতন, শিশু নির্যাতনে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ সকল খাতে শিল্প অর্জন করেছে। এই করোনা পরিস্থিতি আজকে সরকারের জন্য অনেকটা সাপে বড় হয়ে গেছে। এই পরিস্থিতির কথা বলে আজকে আমাদের সভা সমিতি গোটা দিচ্ছে না, নইলে হয়তো পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারতেই গজনে। এই করোনা নিয়েও এই সরকার খেলাধুলা করছে, দেশের মানুষগুলোকে নিয়ে এই সরকার খেলাধুলা করছে। আমাদের কথা বলার অধিকার নাই, আমার রাস্তায় চলাফেরার অধিকার নাই। যোগ্য নেতাদেরকে যোগ্য জায়গায় স্থান দিয়ে
তাদেরকে জায়গা মতো আনতে পারলে ইনশাল্লাহ এই দল আবারও সুদৃঢ়ভাবে উঠে দাঁড়াবে এবং এই সরকারের বিপক্ষে আমরা লড়তে পারবো। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা হয়েছে ভাসানী মিলনায়তনে। এতে সরকার বিরোধী আন্দোলন ত্বরান্বিত করতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান একজন খুনি, তার মুখোশ জাতির সামনে উন্মোচন করা হবে। তার দলের রাজনীতি ছাড়তে বিএনপি নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি। শনিবার দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে 15 আগস্ট উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত বলেও দাবি করেন হাসান মাহমুদ। বলেন, বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসকে কলুষমুক্ত করতে যেমন যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, তেমনি বঙ্গবন্ধুর খুনির দলেরও রাজনীতি করার অধিকার নেই। টিকা নিয়ে বিএনপি নেতাদের কুৎসা রটনার জবাবে তিনি বলেন, গাধা যেমন জল ঘোলা করে খায়, তেমনি বিএনপি নেতারাও জল ঘোলা করে টিকা নিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনেই কাল পালন হবে জাতীয় শোক দিবসের কর্মসূচি। সুনির্দিষ্ট হুমকি না থাকলেও সবকিছু মাথায় নিয়েই সাজানো হয়েছে নিরাপত্তা পরিকল্পনা, জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, তালেবানদের আহ্বানে কিছু সংখ্যক বাংলাদেশি আফগানিস্তানে যুদ্ধ করতে গেছে। 15 আগস্ট জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনটি উপলক্ষে রাজধানীতে থাকে নানান কর্মসূচি। এবার করোনার কারণে কর্মসূচি পালিত হবে স্বাস্থ্যবিধি মেনে। জাতীয় শোক দিবসের পাশাপাশি এই আগস্টে ঘটেছে আরও কয়েকটি ভয়াবহ ঘটনা। তাই জঙ্গি হামলার আশঙ্কায় আগস্ট মাস জুড়েই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পর্যবেক্ষণ শেষে শফিকুল ইসলাম জানান, 15 আগস্ট প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে স্বাস্থ্যবিধি মেনে 32 নম্বরে ঢুকতে হবে সাধারণ মানুষকে। 15 আগস্টের ভেন্যুর আশেপাশে না হোক, ভেন্যুর থেকে 2 কিলোমিটার পরেও যদি দূরেও যদি একটা বোমা ফোটাতে পারে, এটি কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে। ফলে এই দিক বিবেচনা করে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। তালেবানদের আহ্বানে কিছু সংখ্যক বাংলাদেশি আফগানিস্তানে যুদ্ধ করতে গেছে বলেও জানান মহানগর পুলিশের এই প্রধান কর্মকর্তা। রিসেন্টলি যে প্রবণতা দেখছি বাংলাদেশে, সেটি হলো যে আফগানিস্তানে যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছি যে ইন্ডিয়ায় ধরা পড়েছে, আর কিছু তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিদের কার্যক্রম এখন শুধু অনলাইনে সীমিত। তারাই থাকবেন। আর জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সকল প্রস্তুতি নেওয়া আছে, তবে করোনার মধ্যে কোনো বাবা মা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চান না। সংক্রমণের হার কমলে খুলে দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও দুস্থদের খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। অধিকাংশ বাবা মাই বলবেন যে এখন আজকে যদি খোলা হয় কেউ ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন না, কারণ আমরা কেউ নিশ্চয়ই চাই না আমাদের সন্তানেরা রোগে আক্রান্ত হোক, তাদের ক্ষতি হোক। আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে, যখনই সংক্রমণের হার কমবে তখনই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। কবে খুলতে পারবো, কবে সংক্রমণের হার সেই পর্যায়ে যাবে, এইটা তো বলতে পারি না আমরা কেউই। রাজধানী বিমানবন্দর থানার মাদক মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গেল 27 জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। মামলা থেকে 3 নারী লিপি আক্তার, সুমি ও স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এ মামলায় জামিনে থাকলেও অমি রয়েছে কারাগারে। গেল 14 জুন রাতে ডিবির গুলশান জোনাল টিমের এসআই মানিক কুমার বাদী হয়ে রাজধানী বিমানবন্দর থানায় মাদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 5 আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এর আগে পরিমনির করা মামলায় উত্তরায় অভিযান চালিয়ে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ইয়াবা, মদ ও বিয়ার। ফেনীতে স্বর্ণ ছিনতাই ও ডাকাতির ঘটনায় সাময়িক বরখাস্ত 6 পুলিশ সদস্যকে ফের 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলা পিবিআই এর কাছে হস্তান্তরের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি আনোয়ার হোসেন। শনিবার দুপুরে ফেনী মডেল থানায় গিয়ে সাংবাদিকদের তিনি জানান, মামলার বাদী 20টি স্বর্ণের বার লুটের কথা বললেও ধারণা করা হচ্ছে আরও বেশি ছিল। অভিযোগকারী ও গ্রেফতারকৃতদের তথ্যের অমিল থাকায় এ ঘটনায় আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আসামিদের ফের রিমান্ডে নেওয়া হয়েছে। 8 আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুরে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসের কাছ থেকে 20টি সোনার বার লুটের ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়। ঘটনার পর পুলিশ ডিবির ইন্সপেক্টর সহ 6 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয় তাদের। যাদের রিমান্ড শেষ হচ্ছে তাদের সবাইকেই রিমান্ড চাওয়া হবে এবং মামলাটিও আমরা আরও ভালোভাবে তদন্ত করার জন্য এটা আমরা পিবিআই বা সিআইডিকে তদন্তভার দেওয়ার জন্য প্রস্তাব করেছি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শিমুলিয়া বাংলাবাজার রুটে দুর্ঘটনা এড়াতে পদ্মার তীব্র স্রোতে চলাচলের উপযোগী ফেরি চলাচলের বিষয়ে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা শেষে গণমাধ্যমকে এ কথা জানান নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রণালয়ের যথাযথ নির্দেশনা সত্ত্বেও ফেরির চালক ও সুকানীদের গাফিলতির কারণে বারবার পদ্মা সেতুর পিলারে আঘাত লাগছে। ভবিষ্যতে দুর্ঘটনা বন্ধে শিমুলিয়া বাংলাবাজার রুটে ভারী যানবাহন নিয়ে ফেরি পরিচালনা না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার কথাও জানান নৌ প্রতিমন্ত্রী। পাটুরিয়া দৌলতদিয়া সহ বিকল্প রুটগুলোয় ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এখানে একদম আমাদের কোন ডিপার্টমেন্ট কি কাজ করবেন, টি এর কি কাজ, টিসি কিভাবে করবে, আমাদের সেতু কর্তৃপক্ষ আমাদের কিভাবে সাহায্য করবে, সব কিছুই আমাদের আছে। এই নির্দেশনাগুলো যদি মেনে চলা হয়, এখানে এই ধরনের সংঘর্ষ বা দুর্ঘটনা ঘটার কোনো কারণ নেই। স্রোতের মধ্যে ফেরি চালানো রীতিমতো দুষ্কর ব্যাপার। সেক্ষেত্রে আমরা ফেরি চলাচলের জন্য আমরা বলেছি এই সময়ে এই স্রোতের মধ্যে যেন না চালানো হয়। রেল স্টেশনের সীমানা প্রাচীর নির্মাণের কারণে বন্ধ হয়ে যাচ্ছে হবিগঞ্জের মাধবপুরের পূর্ব বেঙ্গাডুবা গ্রামবাসী চলাচলের একমাত্র রাস্তাটি। এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে নোয়াপাড়া রেল স্টেশনে এই কর্মসূচিতে কয়েকশো মানুষ অংশ নেয়। এতে বক্তারা বলেন, রাস্তাটি বন্ধ হলে গ্রামের মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটবে। বিকল্প না থাকায় শত বছর ধরে ব্যবহৃত এই সড়কটি বন্ধ হয়ে গেলে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়বে। সমস্যার সমাধানে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে রেলপথ মন্ত্রীর কাছে আবেদন করলেও কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইস্কান্দর মিয়া ও ইউপি মেম্বার শহীদ মিয়া সহ অন্যরা। মাদক বিরোধী অভিযান, মাদক হোতাদের আত্মসমর্পণ, বন্দুকযুদ্ধ, এত কিছুর পরও থামছে না মাদক পাচার। বরং রাজধানী সহ গোটা দেশে নিত্য নতুন কৌশলে ঢুকছে ইয়াবা, আইস ও এলএসডির মতো ভয়ঙ্কর মাদক। এবার নকল শিলপাটা তৈরি করে তার ভেতরে বিশেষ কায়দায় কক্সবাজার থেকে আসছে ইয়াবা। এমনই এক চক্রের সদস্যদের পাকড়াও করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, কঠোর নজরদারি আর প্রযুক্তি ব্যবহারে ধরা পড়ছে মাদকের চালান আর এর বাহকরা। দিন যতই যাচ্ছে ততই কৌশল বদলাচ্ছে মাদক কারবারিরা। ক্ষেত্র বিশেষে তারা আরো বেপরোয়া। মাঝে মধ্যে ধরা পড়ছে দুই একজন চুনোপুটি, কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে মাদকের গডফাদাররা। শুনতে অবাক লাগলেও এবার মাদক কারবারিরা নকল শিল্পটার ভেতরে বিশেষ কায়দায় আনছে ইয়াবা। অভিনব এই কৌশলও ধরা পড়ছে গোয়েন্দাদের কাছে। উদ্ধার করা হয় 16,000 পিস ইয়াবা। একটা মাছ 2,000 টাকা করে, 3টা মাছ 6,000 টাকা করে দিত। আমার টাকার বিনিময়ে চিটং থেকে টাকা আনছি লোভে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে রাজধানী সহ গোটা দেশে সাপ্লাই দিচ্ছে ইয়াবা। মাঝে মধ্যে ধরাও পড়ে কিছু চালান। গোয়েন্দাদের দাবি, প্রযুক্তি ব্যবহারে ধরা পড়ছে এগুলো। এটা একটা অভিনব কায়দা। এমনভাবে পাটাপুতাকে বানানো হয়েছে সিমেন্ট দিয়ে, বাইরে থেকে মনে হবে যে পাটাপুতা সদৃশ, কিন্তু ভিতরে ইয়াবা পাচার করছিল এর মধ্যে দিয়ে। ইয়াবা যারা চক্র আছে তারা যে সুবিধাটি নিয়ে থাকে সেটা হলো যে
বিপুল পরিমাণ মাদকের চাহিদা, সে চাহিদার যে যোগান, এই যোগান কিন্তু কোনো না কোনোভাবে এরা সরবরাহ করে আসছে। এই চাহিদার কমানোর বিষয়টা কিন্তু আসলে যারা মাদক সেবী তাদেরকে নিয়ন্ত্রণ করা, সেটাই কিন্তু আসলে সেই কাজটা অত্যন্ত কঠিন দুরূহ। শুধু শিলপাটা নয়, স্যান্ডেল, আচারের প্যাকেট, এমনকি এনার্জি বাল্বের ভেতরেও অভিনব কৌশলে আনা হচ্ছে মাদক। পুলিশ বলছে চাহিদা না কমলে মাদকের এমন ভয়াবহ বিস্তার রোখা কঠিন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আরো কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো। উত্তরা সহ ১৬টি কেন্দ্র থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ১,০০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয় ডেসকো পরিবারের পক্ষ থেকে। এই সময় উপস্থিত ছিলেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ কাউসার আমির আলী, পরিচালক মঞ্জুরুল আলম, প্রকৌশলী নূর মোহাম্মদ, প্রকৌশলী AKM মহিউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মির্জা আবু নাসের সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই শেয়ার বাজার ভালো আচরণ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান শিবলি রুবায়াত উল ইসলাম। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রে বাজারের ক্ষতি করা যাবে না। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনার আয়োজন করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। আলোচনায় অংশ নিয়ে BSECর চেয়ারম্যান বলেন, দেশে উন্নয়ন ও বিনিয়োগ হলে শেয়ার বাজারে এমনিতেই তার প্রভাব পড়বে। এজন্য BSEC বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, শেয়ার বাজারে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। পুঁজিবাজার ভালো থাকলে সবাই ভালো থাকবে বলেও মন্তব্য করেন BSEC চেয়ারম্যান। জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ বিতরণ হয়েছে গাজীপুরেও। শনিবার বিকালে কাপাসিয়ার টুকনয়ন বাজার বণিক সমিতি কার্যালয়ে স্থানীয় ৪,০০০ অসহায় এতিম ও দুস্থদের মাঝে ১৫টি গরুর গোশত বিতরণ করা হয়। উপজেলার বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। পরে কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগ নেতা রশিদ সরকার, স্থানীয় কৃষক লীগ নেতা আবুল কাশেম, মঞ্জুরুল হক আকন্দ ও আসাদুজ্জামান সরকার। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় মৃত্যু কমতির দিকে, পরিস্থিতির উন্নতি মনে করছেন না বিশেষজ্ঞরা। টিকার হাহাকারে প্রবাসীরা, চট্টগ্রামে বিক্ষোভ। ঢাকার হাসপাতালগুলোতে কমছে করোনা রোগী, বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের চাপ, বেশি কাহিল শিশুরা, অবস্থার দ্রুত অবনতি। শোকের দিনে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন কষ্টদায়ক বলেছেন ওবায়দুল কাদের। জিয়াকে 15ই আগস্টে জড়ানো দুঃখজনক, মন্তব্য মির্জা ফখরুলের। আফগানিস্তানের যুদ্ধে গেছে কিছু বাংলাদেশি, জানালেন ডিএমপি কমিশনার। কাবুলের দ্বার প্রান্তে তালেবানরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।